কিছুক্ষণ আগে আলভি সত্যিটা যাচাই করার জন্য অলির ফোনে কল দিয়েছিল, কিন্তু অলি তখন নোমানের সাথে কথা বলছিল, যার জন্য আলভির ফোন থেকে নেটওয়ার্ক ব্যস্ত দেখায়। ব্যাস, আলভি সেটা নিয়েই রেগেমেগে ফোনটা আবারও আছাড় মেয়ে তারা চিহ্নরেছে। ফোনটা দিয়েছিলাম বাবা মায়ের সাথে কথা বলার জন্য, কিন্তু ও তো তাদের কাছেই আছে। কথা বলেছিল কার সাথে? 9 দিন হয়েছে ওই বাড়িতে গেছে, আমাকে ভুল করেও একবার কল দেয়নি। তবে আমাকে কল না দিলেও অন্য কারো সাথে ঠিকই কথা চলে, আর আমি কিনা এখানে ওনার কথা ভেবে ভেবে পা তারা চিহ্ন গল হয়ে যাচ্ছি। এটা সত্যিই যে কেউ কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়ের ডাকে অলির ঘুম ভাঙ্গে। ফজরের নামাজ আদায় করে সে বাড়ির পাশে থাকা বাগানে আসে। নিজ হাতে এই গোলাপ ফুলের বাগান করেছে সে। প্রতিদিনের রুটিন অনুযায়ী পানি দিচ্ছিল অলি। গোলাপ ফুল তার ভীষণ প্রিয়। ভোরের এই স্নিগ্ধ আবহাওয়া অলির কাছে দারুণ লাগে। অলি সচরাচর ফুল ছেড়ে না, তার মতে ফুল গাছেই সুন্দর। হাতে নিলে সেটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে ফুলের ঘ্রাণ নিতে সে ভালোবাসে। অলি সবগুলো গাছে পানি দিয়ে একটা ফুলের দিকে ঝুঁকে ঘ্রাণ নিতে যায়। ফুলের পাপড়ি তার নাকে লাগা মাত্রই সে হাঁচি দিতে লাগল। হঠাৎ এরকম হওয়াতে অলি কিছুটা দূরে সরে যায়। এর আগে এরকমটা কখনো হয়নি। আচমকা তার হাত পাও চুলকাতে শুরু করেছে। আল্লাহ, আমার গায়ে কি লাগলো? অলি হাত পা চুলকাতে চুলকাতে বাড়ির ভেতরে চলে আসে। আসমা বানু রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিলেন। মা, ও মা, আমার গায়ে কি জানো লেগেছে, অনেক চুলকাচ্ছে। অলির ডাকে আসমা বানু বসার ঘরে আসলেন। এসেই অলির এরকম অবস্থা দেখে সে অনেক ঘাবড়ে যায়। অলির হাত পা কিছু কিছু অংশ লাল হয়ে গেছে। এ কি লেগেছে? অলি সোফায় বসে পা চুলকাতে লাগল। জানি না মা, হয়তো বিছুটি পাতা লেগেছে। অনেক চুলকাচ্ছে। আসমা বানু অলির দিকে এগিয়ে গেলেন। বাগানে কত কিছু থাকতে পারে, সেই জন্যই বলেছি এই অবস্থায় বাগানে যেতে হবে না। কিন্তু তুই তো আমার কথা শুনলিই না। তোর তো আজকে পরীক্ষাও আছে। একটা কাজ কর, একেবারে গোসল করে আয়। অলি মাথা নাড়িয়ে গোসল করতে চলে গেল। সকাল 10টা। আলভি নিজের রুমেই বসে আছে। আজকে সে না তো অফিসে গেছে আর না তো হসপিটালে গেছে। সকাল থেকে রুমের দরজাও খোলেনি। তার ভালো লাগছে না কিছুই। আলভি ল্যাপটপের মাধ্যমে সোহেলকে মেইল পাঠাল। ছবিগুলো চেক করার পর ফটোগ্রাফার কি বলেছে? কয়েক মিনিট যেতেই অপর পাশ থেকে রিপ্লাই আসে। স্যার, সে বলেছে ছবিগুলো 95% অরিজিনাল, বাকিটা এডিট করা। আলভি আর কোনো রিপ্লাই দিল না। কিছুক্ষণ যেতেই সোহেল আবারও মেইল পাঠায়। স্যার, আজকে কি আপনি আসবেন না? আলভি রিপ্লাই দিল, না, আমি ব্যস্ত আছি। কিছুক্ষণ যেতেই সোহেল আবারও মেইল পাঠাল। স্যার, আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের ডেডলাইন আজ। টিমের রিভিউ মিটিং আজ দুপুরে। সিইও হিসেবে আপনার নির্দেশনা দরকার, না হলে ঠিক সময়ে কাজ শেষ হবে না। মেইলটার দিকে আলভি অনেকক্ষণ তাকিয়ে রইল। সে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ভুলে গেছে ভাবতেই তার ভীষণ রাগ উঠছে। আজকে প্রজেক্টটা লঞ্চ করতে না পারলে বিশাল বড় একটা লস ফেস করতে হবে। সে এই বিষয়টা ভুলে গিয়ে সারাটা রাত শুধু অলির কথাই ভেবে গেছে। আলভি সমস্ত ভাবনা সাইডে রেখে উঠে দাঁড়াল, তারপর ফ্রেশ হতে চলে গেল। সময়ের পাতা থেকে ঝরে গেছে বেশ কয়েকটা দিন। অলির লাস্ট 2টো পরীক্ষাই বাকি আছে। আজ একটা আর 2 দিন পর একটা। অলি এই কয়েকদিনে আলভিকে প্রতিদিন কল দিয়েছে, কিন্তু আলভির ফোন বন্ধ বলেছে। অন্যদিকে আলভি নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। হসপিটাল আর অফিস সামলাতে হিমশিম খাচ্ছে। অলির উপর অভিমান জমেছে, যদিও সে জানে তার অভিমানের কোনো মূল্যই নেই অলির কাছে। আলভির রাগ হলে সেটা সে প্রকাশ করে, কিন্তু অভিমান হলে সে প্রকাশ করে না। চুপচাপ থাকে, কারো প্রতি তার কোনো চাওয়া পাওয়া নেই। অলি তাকে ভুল বুঝলে বুঝুক, সে আর ভাঙ্গাতেও চায় না। সে জানে অলি তার অভিমান কোনোদিনও বুঝবে না, আর আলভিও তাকে বোঝাতে চায় না। ফোন হাতে থাকলে আনমনে হলেও সে অলিকে কল দিয়ে ফেলতে পারে। কৈফিয়ত চাইতে পারে, ছেলেটা কে ছিল, কেন অলিকে স্পর্শ করেছে, তাতে কি হবে? আলভির বুকের মাঝের এই অসহ্য যন্ত্রণাটা কি কমে যাবে? যাবে না। আলভি সেই জন্য আর ফোন কেনেনি। আর কিনলেও বাকি, সে এই রকমের পরিস্থিতিতে আছে যে ফোন কিনলে একদিনের বেশি ফোনটা অক্ষত থাকবে না। অলি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। অলি ফোনটা হাতে নিয়ে নম্বরটা দেখে একটা শ্বাস ফেলল। প্রত্যেকবার নোমান নামের ছেলেটা কল দিলে সে ভাবে আলভি কল দিয়েছে। সে ইচ্ছাকৃতভাবে এমনটা ভাবে, তেমনটা নয়।
তার মন নিজে থেকেই ভেবে নেয়। অলি কলটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো, নোমান হাসিমাখা কণ্ঠে বলল। কি হয়েছে মিস, আজকে কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? বেশি বিরক্ত করছি নাকি? অলি একটা শ্বাস ফেলল। লোকটা প্রতিদিন নিয়ম করে অলিকে কল দেয়। অবশ্য আজেবাজে কিছু বলে না, তবে অলির ভালো লাগে না কথা বলতে। যখন বাড়িতে একা থাকে তখন তার দম বন্ধ হয়ে আসে। একাকিত্ব কাটানোর জন্য সে কথা বলে নোমানের সাথে। নোমান স্বাভাবিক স্বরেই বলল, আপনার জন্য একটা সুখবর আছে। সেটা কি? আমি ফিরে এসেছি, আজকে দেখা হচ্ছে। কথাটা শুনে অলি খুশি হল, এতদিন কার্ডটার জন্য ছেলেটার সাথে যোগাযোগ রেখেছে। কার্ডটা দিয়ে দিতে পারলেই সে দায়ভার মুক্ত। আর কল রিসিভ করবে না। আচ্ছা, আমি তাহলে দুপুরের টাইমে সেখানেই অপেক্ষা করব, আপনি কার্ডটা নিয়ে যাইয়েন। নোমান সেই ব্যাপারে কিছু না বলে অন্য কথা বলল। আজকে তো তোমার অর্থনীতি পরীক্ষা, তাই না? হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন রাখছি। নোমান একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা, বেস্ট অফ লাক। ড্যাশ ড্যাশ ড্যাশ। সফটওয়্যার হেডকোয়ার্টার্স। উঁচু সিলিং, চারপাশ কাচ দিয়ে ঘেরা। সকালের করা আলোয় কাচের গ্লাসগুলো উত্তপ্ত, তবে ভিতরে এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসে এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছে। একপাশে মেটালিক ধাঁচের খোলা ওয়ার্কস্টেশন, সাদা ও ধূসর রঙের আধুনিক চেয়ার ডেস্ক, মাথা নিচু করে বসে আছে এক একজন ডেভেলপার, কেউ কোড করছে, কেউ বা হেডফোনে কল নিয়ে কথা বলছে। কিবোর্ডের ক্লিক ক্লিক, মাউসের স্ক্রুল, মাঝে মাঝে প্রিন্টারের গুনগুন। আলভির কেবিন আলাদা, কাচ দিয়ে ঘেরা হলেও আধা খোলা। আলভি নিজের ডেস্কে বসে আছে, মিনিমাল ডিজাইনের কাঠের ডেস্ক, এক পাশে রাখা সিলভার ম্যাকবুক, অন্য পাশে এক গ্লাস হালকা লেমন ইনফিউজড পানি। ডেস্কের উপরে রাখা ডিজিটাল ক্লকে সময় ধীরে ধীরে এগোচ্ছে, 10:43। দেয়ালে ঝুলে থাকা একখানা বিমূর্ত চিত্রকর্ম ঘরের পরিবেশে এক ধরনের নীরব ভারিক্কি যোগ করেছে। আলভি চুপচাপ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে। স্ক্রিনে এক্সেল শিটের লম্বা সারি, রিপোর্ট, প্রজেক্ট টাইমলাইন, মেইল ক্লায়েন্ট, সব মিলিয়ে একজোড়া ক্লান্ত চোখ ধৈর্য ধরে বিশ্লেষণ করছে প্রতিটি ডিটেইলস। মাঝে মাঝে সে আঙুল দিয়ে কপালের মাঝখানটা চেপে ধরছে। ঠিক তখনই তার কেবিনের দরজায় করা নাড়ার শব্দ। সোহেল, তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, ধীরে ধীরে মাথা বাড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, মে আই কাম ইন? আলভি কেবল মাথা নাড়ে। সোহেল ভেতরে এসে দাঁড়ায়, ফাইল হাতে, চোখে গম্ভীরতা। স্যার, জার্মানির মেডিটেক কপ থেকে চুক্তি এসেছে। ওরা একটা হাই এন্ড হসপিটাল সফটওয়্যার তৈরি করতে চায়। এআই ডায়াগনস্টিক, পেশেন্ট ট্র্যাকিং, রিমোট মনিটরিং সব থাকবে। চুক্তির প্রাথমিক মূল্য 2.8 মিলিয়ন ইউরো। কিন্তু তারা বলেছে, সিইও স্বাক্ষর ছাড়া প্রজেক্ট চালু হবে না। আলভি গম্ভীর স্বরে বলল, তুমি ফাইলগুলো রেখে যাও, আমি চেক করে সাইন করে দেব। সোহেল চলে যেতেই আলভি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে ডেস্কে রাখা ফাইলের দিকে। বাইরের দিকে তাকালে দূরে ঢাকা শহরটাকে যেন একটা বিরাট সিস্টেমের মতো মনে হয়, প্রতিটা মানুষ যেন একটা করে প্রসেসর, চলছেই। অফিসের চারপাশে তখনও একই ছন্দে কাজ চলছে। করিডোরে এক টিম লিড হেঁটে যাচ্ছে কনফারেন্স রুমের দিকে। এক অন্যরকম পৃথিবী, যেখানে সময় চলে শৃঙ্খলার ঘড়িতে, আর আলভি, সেই পৃথিবীর মূলচক্রের একজন, তার সিদ্ধান্তেই নির্ভর করে কয়েকশো কর্মীর পরবর্তী দিকনির্দেশনা। আলভি পুনরায় ল্যাপটপের স্ক্রিনের দিকে ফোকাস করল, ঠিক তখনই তার স্ক্রিনে একটা মেইল আসে। আলভি মেইলটা ওপেন করতেই একটা লেখা ভেসে উঠল, শুধু অফিসে মনোযোগ দিলেই হবে মিস্টার তাসনিম মির্জা? ওইদিকে তো আপনার ওয়াইফ নতুন প্রেমিককে নিয়ে কফি খেতে যাচ্ছে। আপনার উপর আমার করুণা হচ্ছে জানেন তো। বেশ খুঁজে খুঁজে একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করেছিলেন। ভেবেছিলেন পিচ্ছি বলে আপনি খুব সহজেই তার জীবনের প্রথম আর শেষ পুরুষ হবেন। কিন্তু আফসোস, সেটা আর হল না। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনাকে বাকিটা জীবন অফিস আর হসপিটালের সাথেই সংসার করতে হবে। মেইলটার নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে। আলভি বেশ কিছুক্ষণ মেইলটার দিকে তাকিয়ে রইল। বিকাল 3টা। পরীক্ষার শেষে অলি আর শায়লা কমন রুমে বসে আছে। এই কয়েকদিনের মধ্যে অলি জেনে গিয়েছে যে শায়লার ভাই রিফাতই হচ্ছে আলভির সেই বন্ধু রিফাত। তবে এই বিষয়ে অলি শায়লাকে কিছুই বলেনি। অলি পানি খেয়ে গ্লাসটা রেখে দিল। বেশ তেষ্টা পেয়েছিল। অলি এক হাতে মুখ মুছে শায়লার উদ্দেশ্যে বলল, তুই একটু যাবি আমার সাথে? কোথায় যাব? ওই যে নোমান লোকটার বিষয়ে বলেছিলাম না, সে আজকে এসেছে। কার্ডটা ফিরিয়ে দিতে যাব। শায়লা এক মুহূর্ত ভেবে নিজের পেটে হাত রেখে বলল,
আমার তারা চিহ্ন রিওড হয়েছে রে, বাড়তি প্যাড আনিনি, বাড়িতে যেতেই হবে। তাছাড়া আমার বাড়ি তো অনেক দূরে। অলি বুঝতে পারল যে শায়লা উল্টো রাস্তায় তার বাড়ির দিকে গেলে শায়লার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাব। তুই মন খারাপ করলি নাকি? মন খারাপ করিস না দোস্ত, আমার পেট ব্যথা করছে খুব, নইলে যেতাম তোর সাথে। আরে না না, মন খারাপ করিনি, তুই বাড়িতে চলে যা, দুদিন পর দেখা হবে। অলি স্কুল থেকে বেরিয়ে সেই রাস্তার মোড়ে এসে দাঁড়াল। অলি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো লোক পাশে থাকা চায়ের দোকানে বসে তার উপরেই নজর রাখছিল। কয়েক মিনিট যেতেই নোমান এসে অলির সামনে দাঁড়ায়। তার হাতে একটা গোলাপ ফুলের তোড়া, মুখে হাসি। নোমান ফুলটা এগিয়ে দিল অলির দিকে। অলি অপ্রস্তুত হয়ে পড়ল। এসব কি? ফুলের তোড়া মিস? আপনি বলেছিলেন যে আপনি গোলাপ ফুল লাইক করেন, ভুলে গেলেন? কিন্তু এসব আমাকে দিচ্ছেন কেন? নোমান কিছুটা বিরক্ত হল। মেয়েটা বেশিই প্রশ্ন করে। মিস, এখানে অনেক রোদ, পাশে একটা ক্যাফে আছে, চলুন আমার সেখানে গিয়ে কথা বলি। অলির কপাল কুঁচকে এলো, ভদ্রভাবে বলল, আসলে আমাকে বাড়িতে যেতে হবে, শরীরটাও ভালো লাগছে না, আপনি আপনার কার্ডটা রাখুন দয়া করে। নোমান সরু চোখে অলির দিকে তাকায়। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? অলি উপরনিচ মাথা নাড়াল। তাহলে আমরা কালকে দেখা করি, আপনি বরং কার্ডটা কালকেই দিয়ে দেবেন। কেন, আপনি এখন নিবেন না? নোমান এক গাল হেসে বলল, না, নেব না। আপনি ওই ক্যাফেতে গিয়ে আমার সাথে এক কাপ কফি খাবেন আর এই ফুলগুলো নিবেন, তারপরেই আমি কার্ডটা নেব। অলি আশেপাশে তাকিয়ে দেখল বেশ ভালোই মানুষজন আছে। তার ভয় পাওয়ার কারণ নেই আপাতত। আপনার কার্ড আপনার দরকার হলে নিবেন, নয়তো নিবেন না। আমি কেন যাব আপনার সাথে? আর এই ফুলগুলোই বা কেন নেব? নোমানের মুখের হাসি মিলিয়ে গেল। আপনি আমাকে এভাবে বলতে পারলেন মিস অলি? আপনি ভুলে গেলেন আমি সেদিন যদি আপনাকে না বাঁচাতাম তাহলে আপনি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলতে পারতেন না। কথাটা শুনে অলি মাথা নিচু করে নিল। লোকটা সত্যি কথাই বলেছে, কিন্তু তার জন্য কি লোকটার সাথে ক্যাফেতে কফি খেতে যেতে হবে? আমি সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু যাক, বাদ দিন মিস অলি। তবে আমি শুধু আপনার সাথে এক কাপ কফি খেতেই চেয়েছিলাম। আপনি যদি খেতে না চান আমার খুব খারাপ লাগবে, আর কার্ডটাও আমি নিতে পারব না। আপনি যেতে পারেন, আর বিরক্ত করার জন্য দুঃখিত। নোমান চলে যেতে নিলে অলি একটা শুষ্ক ঢোক গিলে মনে মনে ভাবে, সে আমাকে আর বাবুকে বাঁচিয়েছে। এক কাপ কফি খেলে কিছুই তো হবে না, তাই না? আর কার্ডটা একবার দিতে পারলেই তো শেষ। আমি আর কখনো এই লোকের কল রিসিভ করব না, নইলে তো কল দিয়ে বিরক্ত করবে। আমি তো অকৃতজ্ঞ নই, কার্ডটা না দিতে পারলে নিজেও শান্তি পাব না। অলি নোমানকে ডাক দিল, আচ্ছা চলুন তবে, আমি যেখানে যেতে চাইব সেখানেই যেতে হবে। নোমান খুশি হয়ে ফিরে এলো। বলুন কোথায় যাবেন আপনি? আমি সেখানেই যেতে রাজি আছি। অলি হাঁটতে লাগল, তার পিছু পিছু নোমানও আসছে। অলি নোমানকে নিয়ে আসমা বানু যেই পেস্ট্রি শপে কাজ করে সেখানে এলো। অলিকে শপে দেখে আসমা বানু এগিয়ে এলেন। আসমা বানু খুব ভালো পেস্ট্রি আর কেক বানায়। এই শপটা মূলত তার এক বান্ধবী আর সে মিলেই চালায়। অলি, তুই এসেছিস? ব্যাপার কি? এমনি এমনি তো কখনো আসিস না। অলি মিষ্টি হেসে নোমানকে দেখিয়ে বলল, মা, উনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন। আজকে উনি আমার সাথে এক কাপ কফি খেতে চাইল। আমি ভাবলাম এই সুযোগে ওনার সাথে তোমার পরিচয়টাও করিয়ে দেওয়া যাবে। আসমা বানু নোমানকে দেখে বেশ খুশি হয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার মেয়েকে বাঁচানোর জন্য। অলি, তুই ওনাকে নিয়ে ভেতরে গিয়ে বসো। নোমান আসমা বানুকে সালাম দিয়ে ভেতরে এসে বসল। অলি তার সামনের চেয়ারেই বসেছে। বাহ, আপনি তো অনেক চালাক মিস। অলি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন এমনটা মনে হলো? এই একেবারে মায়ের কাছেই নিয়ে চলে এলেন। অলি মৃদু হেসে এক কাপ কফি নোমানের দিকে এগিয়ে দিয়ে বলল, মা আপনার সাথে দেখা করতে চেয়েছিল ধন্যবাদ জানানোর জন্য, সেই জন্যই নিয়ে এসেছি। নোমান কফির কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা আপনার আমাকে কেমন লাগে? প্রশ্নটা শুনে অলি থতমত খেয়ে গেল। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। আমরা কি বন্ধু হতে পারি না মিস অলি? অলি একটা শ্বাস ফেলে বলল, আপনি বয়সে আমার থেকে অনেক বড়। বড় হলে কি হয়েছে, আমার তো আপনাকে পছন্দ হয়েছে মিস অলি। প্লিজ আমার বন্ধু হয়ে যান। অলি একবার কাউন্টারে বসে থাকা মায়ের দিকে তাকাল। আসমা বানু অন্য কাস্টমারের সাথে কথা বলছে, আর নোমান নিম্নস্বরে কথাগুলো বলেছে, যার জন্য অলি ছাড়া আর কেউ তার কথা শুনতে পায়নি। কি হলো বলুন না, হবেন আমার বন্ধু?
অলি কিছু না বলে কার্ডটা নোমানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার কথামতো কফি খাওয়া শেষ, এবার আপনি এই কার্ডটা নিয়ে চলে যান প্লিজ। নোমান লক্ষ্য করল অলি যেই হাত দিয়ে কার্ডটা ধরে রেখেছে সেই হাতটা কাঁপছে। সেই সাথে অলির চোখে মুখে ভয়ের ছাপ। নোমান একটা শ্বাস ফেলে অলির দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, আগে এটা নিন মিস অলি। অলি কম্পিত হস্তে নোমানের হাত থেকে ফুলের তোড়াটা নিল, কিন্তু তার পুরো খেয়াল ছিল নোমানের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটা অগ্নিঝরা চোখে তার দিকেই তাকিয়ে আছে। মূলত তার চাহনি দেখেই অলির অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গেছে। অলি ফুলটা অন্য সাইডে রেখে ব্যস্ত হাতে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ এই কার্ডটা নিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। নোমান অলির চেহারা দেখে অবাক হলেও অলির হাত থেকে কার্ডটা নিতে যাবে ঠিক সেই সময়ে কেউ একজন হঠাৎ করে এসেই তার শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর একটা পাঞ্চ বসিয়ে দিল। লোকটা কিছু না বলেই নোমানকে ইচ্ছামতো মারতে লাগল। নোমান নিজের আত্মরক্ষার জন্য লোকটাকেও 2-4টা ঘুষি মেয়ে তারা চিহ্নরেছে। আশেপাশের সবাই এগিয়ে এলো তাদের দুজনকে ছাড়াতে। আসমা বানু এগিয়ে এসে অলির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, জামাই এখানে কি করছে, আর ওই লোকটাকে এভাবে মারতারা চিহ্নছেই বা কেন? অলি যেন নিজের জায়গাতেই জমে গেছে। আলভি চিৎকার করে বলে উঠল, আই উইল কিল ইউ। তোর এত বড় সাহস, আমার কলিজায় হাত দিয়েছিস। অলি এগিয়ে গেল আলভির দিকে, নোমানকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন, ছাড়ুন ওনাকে প্লিজ, ছাড়ুন ওনাকে। অলিকে দেখে আলভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, নোমানকে ছেড়ে দিয়ে অলির গালে সজোরে চর বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আসমা বানু ছুটে এলেন। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে, ফলস্বরূপ অলি ছিটকে গিয়ে পড়ল কাঠের চেয়ারের উপর। আসমা বানু জিজ্ঞাসু দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে শুধালেন, তুমি অলিকে মা রলে কেন? রাগে আলভি দিকবিদিকশূন্য হয়ে বলেই ফেলে, কেন মা তারা চিহ্ন রলাম বুঝতে পারছেন না আপনি? ওহ হ্যাঁ, বুঝবেনই বা কীভাবে? মেয়ে তো আপনার সামনে বসেই রোমান্টিক শো করছে। আপনি নিশ্চয়ই বসে বসে সেই শো এর মজা নিচ্ছেন। বিশ্বাস করুন, আমিও অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই শোটা আমার জন্য মজা নয়, আমার জন্য সাজা ছিল। অলি কপালে হাত দিয়ে দেখল রক্ত বের হচ্ছে, সেই সাথে ব্যথায় টনটন করছে, কিন্তু আলভির মুখ থেকে এই কথাটি শুনে অলি চুপ করে থাকতে পারল না। আপনি আমার মায়ের সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলেন? আলভি রাগে ফুঁসছে। নোমান নিজের কলার ঠিক করে বলল, এই অসভ্য লোকটাকে মিস অলি, কতবার সাহস বলা নেই কওয়া নেই এই নোমানের উপর হামলা করেছে। এই কে আপনি? হ্যাঁ? আলভি রেগেমেগে বলল, আমি তোর বাপার। অলির দিকে ইশারা করে, ওই মেয়েটা তোর মা বুঝলি? কথাটা শুনে সবাই তাজ্জব বনে গেল। পাশে দাঁড়িয়ে থাকা দিহান তো উচ্চস্বরে হেসেই উঠল। আলভি রাগী চোখে একবার তাকাতেই দিহানের হাসি উধাও হয়ে যায়। আলভি তড়িৎ গতিতে অলির হাত ধরে টেনে অলিকে নিয়ে যেতে লাগল। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়ুন। আহ, ব্যথা পাচ্ছি আমি। অলির চিৎকার শুনে নোমান এগিয়ে এসে অলির অন্য হাত টেনে ধরল। আলভির মেজাজ এবার চরম বিগড়ে গেছে। ওর হাত ছাড়, নয়তো তোর এমন অবস্থা করব যে তোর চেহারা তুই নিজেই চিনতে পারবি না। নোমান বলল, তুই ওনার হাত ছাড়, নয়তো আমিও তোকে উপরে পাঠিয়ে দেব। আলভি ঘুরে এসে নোমানের গলা চেপে ধরল। নোমানও আলভির গলা চেপে ধরেছে। ওদের যুদ্ধ দেখে অলি চিৎকার দিয়ে উঠল, কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন প্লিজ। দিহান আর কয়েকজন মিলে তাদের দুজনকে ছাড়িয়ে দিল। আলভি তো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে আবারও নোমানের দিকে তেড়ে যেতে নিলে অলি মাঝখানে চলে আসে। কি করছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে? কেন মা তারা চিহ্ন রোছেন ওনাকে? আলভি তেজি কণ্ঠে হুমকি দিল, সরে যা সামনে থেকে, নয়তো ওর জায়গায় তোকেই তারা চিহ্ন ন করে ফেলব। দিহান এগিয়ে এসে আলভিকে আটকাল। অলি নোমানের দিকে তাকিয়ে বলল, চলে যান আপনি, প্লিজ চলে যান এখান থেকে। নোমান কিছুই বুঝে উঠতে পারছে না, কিন্তু অলির চেহারা দেখে তার ভীষণ মায়া লাগছে। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর থাপ্পড়ের তীরতায় গাল আর ঠোঁট ফেটেও রতারা চিহ্ন তো পড়ছে। মিস অলি, আপনি চিন্তা করবেন না, আমি লোকটাকে দেখে নেব, আপনি সরে যান। অলি দিশা না পেয়ে হাত জোর করে বলল, প্লিজ আপনি চলে যান, আমার সংসারে অশান্তি সৃষ্টি করবেন না। উনি আমার হাজবেন্ড। আপনাকে আর আমাকে একসাথে দেখে নিশ্চয়ই ভুলভাল ভেবেছেন, সেই জন্যই এরকমটা করেছেন। আপনি প্লিজ চলে যান। অলি কান্না করছে। নোমান বাকি কথা কিছুই শুনতে পায়নি। অলির বলা হাজবেন্ড শব্দটা শুনেই সে হতভম্ব হয়ে গেছে।
প্লিজ আপনি চলে যান। নোমান অজান্তেই হ্যাঁ বোধক মাথা নেড়ে উল্টো দিকে ঘুরে চলে গেল। আলভি তো ইচ্ছামতো চিল্লাচ্ছে আর নোমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নোমান চলে যেতেই আলভি দিহানকে সরিয়ে অলির সামনে এসে দাঁড়ায়। অলি কিছু বলতে যাবে তার আগেই আলভি অলিকে পুনরায় থাপ্পড় দেয়। অলি টাল সামলাতে না পেরে ফ্লোরের উপর পড়ে যায়। আসমা বানু ছুটে যায় অলির কাছে। আলভি অলিকে টেনে তুলতে গেলে আসমা বানু বাধা দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? অলি গর্ভবতী, কেন তুমি এই অবস্থায় ওকে মারতারা চিহ্ন ধর করছ? কি করেছে আমার মেয়ে? আলভির গায়ে থাকা সবুজ রঙের শার্টটা ঘামে ভিজে গেছে। চুলগুলোও উস্কো খুস্কো, চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে বহু আগেই। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়ে কি করেছে? ওই ছেলেটা আপনাদের আত্মীয় তো ছিল না। কে ছিল? কে ছিল ও কোন অধিকারে অলিকে ফ্লাওয়ার দিয়েছে? কোন অধিকারে অলিকে জড়িয়ে ধরেছিল? অলি নিঃশব্দে কান্না করছে, তার মাথা চক্কর দিচ্ছে। আপনার মেয়ে নিজে থেকেই কি এরকমটা করে নাকি আপনারা ওকে দিয়ে এসব করাচ্ছেন কোনটা? আলভির কথা শুনে আসমা বানু ভীষণ অপমানিত বোধ করলেন। আলভি তুমি আমাদের কথাটা তো আগে শোনো। ওই ছেলেটা কে? ওই ছেলেটা অলির আপন ভাই? না। অলির মামা? না। অলির চাচা? সেটাও না। তাহলে কে? আপনাদের লজ্জা করে না বিবাহিতা মেয়েকে দিয়ে এসব করাতে? কি পেলেন এসব করে? আমি তো নিজের সবকিছু ওকে দিয়েই দিয়েছিলাম। একটা ভুল একটা মিস্টেককে আমি শুধরানোর চেষ্টা করেই গেছি। বিনিময়ে আপনারা কি করলেন? এটাই কি আপনাদের পারিবারিক বিজন্যাস? মেয়েকে দিয়ে এসব করাতে লজ্জা করে না? কত টাকা দিয়েছে ওই ছেলেটা? কত টাকা? আসমা বানু কি বলবেন খুঁজে পেলেন না। আলভি ভুল বুঝছে কিন্তু সঠিকটা কিভাবে বোঝাবে তাকে? অলি হঠাৎ করেই উঠে দাঁড়ালো আলভির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি ভুল বুঝছেন, একবার আমার কথাটা তো শুনুন। তোর কথা কি শুনব? এই জন্যই কি আমার কথা মনে পড়েনি তোর? এই জন্যই শর্তগুলো দিয়েছিলি তাই না? ছি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। উনি তো আমাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিলেন। সেই জন্যই মায়ের সাথে দেখা করাতে এনেছিলাম। প্লিজ বিশ্বাস করুন। আলভি এক দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে থেকে বলল, এক্সকিউজ দিয়েছিস বেশ ভালো কথা। একটা বিশ্বাসযোগ্য এক্সকিউজ তো দিবি নাকি? অলি চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আজকে নিজেকে সবচাইতে বেশি অসহায় লাগছে। অলিকে কান্না করতে দেখে আলভি অলির বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। তুই আমাকে মেতারা চিহ্ন রে ফেলতে চাস তাই না? অলি নাবোধক মাথা নাড়াল। আলভি যেখানে ধরেছে সেখানটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আলভি অন্য হাতে অলির গাল চেপে ধরে বলল, একদিন তোকে বলেছিলাম আমাকে মেতারা চিহ্ন রে ফেলার জন্য তোর এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। কথাটা মনে রেখেছিস? সেই অস্ত্রটাই কি আমার উপর প্রয়োগ করতে চাইছিস? আমি তারা চিহ্ন রে গেলে আমার সব সম্পত্তি নিজের নামে করে নিবি। এটাই তো তোদের প্ল্যান তাই না? অলি দ্রুত হাতে নিজের চোখজোড়া মুছে নিল। আলভি অলিকে ছেড়ে দিল। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স দিয়ে দেব? ওহ ওয়েট, আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতা নেই, রাইট? আলভি আবারও অলির বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। পয়জনবী তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি তো? আলভির ঠান্ডা কণ্ঠস্বর শুনে অলির শরীর কেঁপে উঠল, তবুও সে সাহস জুগিয়ে বলল, আমি আপনাকে কেন ডিভোর্স দেব? আপনি ভুল বুঝছেন। এসব সত্যি নয়। আমি ওই ধরনের মেয়ে নই। হিস, চুপ, একদম চুপ। তুই আমাকে ডিভোর্স দিবি? অবশ্যই দিবি। আলভির হাত আলগা হতেই অলি সরে দাঁড়াল। তারপর চিৎকার করে বলল, আমি আপনাকে ডিভোর্স দেব না, কখনো দেব না। আপনার যা ইচ্ছা করুন গিয়ে। ওকে, তুই আমাকে ডিভোর্স না দিলে না দে, তবে আমার লাইফ থেকে তোকে এই মুহূর্তে আমি আউট করে দিলাম। কথাটা বলেই আলভি হনহন করে সব থেকে বেরিয়ে চলে গেল। আলভি চলে যেতেই অলি হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ল। মা, ওনাকে আটকাও, উনি আমাকে ভুল বুঝছেন, আমি তো কিচ্ছু করিনি। অলি উঠে দাঁড়ালো, দৌড়ে আলভির পিছু নিল। আলভি ততক্ষণে গাড়িতে উঠে গেছে। অলি গাড়ির উইন্ডো ধাক্কাচ্ছে আর বলছে, প্লিজ আমার কথাটা তো শুনুন, এভাবে চলে যাবেন না। আলভি অলির দিকে একবারও তাকালো না, সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল। অলি অনেকটা পথ দৌড়ে গাড়িটার পিছু নিল, কিন্তু একটা সময় পর গাড়িটা তার নাগালের বাইরে চলে যায়। অলি কাঁদতে কাঁদতে শপে ফিরে এলো। মা, আমি এক্ষুনি চলে যাব। বাবাকে কল দিয়ে আসতে বলো, সে আমাকে দিয়ে আসবে। আসমা বানু অলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন, কাঁদিস না মা, বিপদ এলে ভেঙ্গে পড়তে হয় না। আলভি ভুল বুঝেছে, রাগের মাথায় ওসব বলেছে।
রাগ কমে গেলে দেখবি ঠিকই তোর কথাগুলো বুঝবে। অলি কেঁদেই যাচ্ছে। হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে। সেই নিজের চোখজোড়া মুছে নিল। মা, আমি যে এই সময় ওই লোকটার সাথে এখানে আছি সেটা উনি জানলেন কিভাবে? আমার মনে হচ্ছে কেউ না কেউ তাকে আমার বিষয়ে উল্টো পাল্টা বুঝিয়েছে। কিন্তু কে এরকমটা করল? আর কেনই বা করল? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ওই বাড়িতে আমার শত্রুর অভাব নেই। কেউই আমাকে পছন্দ করে না। আমি সঠিকভাবে বলতে পারবো না যে কে এরকমটা করেছে, কিন্তু আমি নিশ্চিত যে ওই বাড়ির কেউই ওনাকে আমার ব্যাপারে ভুলভাল বুঝিয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে ফিরে যেতে হবে মা। কিন্তু অলি, তোর পরীক্ষা তো এখনও শেষ হয়নি। পরীক্ষা দিয়ে আমি কি করব? ওইদিকে আমার সংসার ভেঙে যাচ্ছে। উনি যদি রাগের মাথায় আরেকটা বিয়ে করে নেয় তখন আমি সম্পত্তি দিয়ে কি করব? আমি তো শুধু উনি যেন আরেকটা বিয়ে কখনো করতে না পারে সেই জন্যই ওই ধরনের শর্ত দিয়েছিলাম। কিন্তু ও তো অনেক রেগে আছে। তুই ওখানে গেলে যদি মার তারা চিহ্ন ধর করে? বাবা তো যাবে আমার সাথে। তেমন কিছু করলে আমি ওনার নামে মলা করব, কিন্তু তবুও ওনাকে ছাড়ব না। আমার অধিকার আমি ছাড়ব না। আসমা বানু লিয়াকত হোসাইনকে কল দিয়ে বাড়িতে আসতে বললেন, তারপর নিজেও অলিকে নিয়ে বাড়িতে চলে এলেন। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগেই। এরই মাঝে ধরণীর বুকে নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। পাখির কিচিরমিচির এখন আর শোনা যাচ্ছে না, তবে বাগানের সাইড থেকে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। অলি জানালার ফ্রেমের উপর মাথা রেখে খাটের উপর বসে আছে। সে আজকেই চলে যেতে চেয়েছিল, কিন্তু লিয়াকত হোসাইন তাকে বুঝিয়ে বলেছে যে একেবারে পরীক্ষাটা দিয়েই যেন অলি যায়। কারণ এই টেস্ট পরীক্ষাটা না দিলে অলি সামনের বছর এসএসসি পরীক্ষাটা দিতে পারবে না। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঘড়ির কাঁটা এখন 10টা ছুঁই ছুঁই। আলভি মূর্তির ন্যায় নিজের রুমে বসে আছে। তার চেহারা অনুভূতিশূন্য। তার মনে পড়ে যায় একদিনের কথা, যেদিন রিফাত তার সামনে বসে মেয়ে জাতিকে নিয়ে আজবাজে কথা বলেছিল। মেয়েরা শুধু মাত্র খেলনার বস্তু। আর মিডল ক্লাস পরিবারের মেয়েরা তো জন্মগতভাবেই লোভী। এরা পুতুল নিয়ে খেলতে শেখার আগেই ছেলেদের মন নিয়ে খেলতে শিখে যায়। আলভি কথাটা মেনে নিতে পারে না। সে প্রতিউত্তরে বলে, মেয়ে বলতে তুই কাদের বোঝাতে চাইছিস? ভুলে যাস না তোর মা আর বোনও কিন্তু নারীজাতির অংশ। তাই মেয়েদের নিয়ে কিছু বলার আগে তাদের কথা ভেবে নিস। রিফাত হাসতে লাগল। তাদের কথা ভেবেই বলছি রে। আরে আমার মা আর বাবার তো লাভ ম্যারেজ ছিল। যদিও আমার বোনের বিষয়ে এখনও আমি তেমন কিছু জানতে পারিনি। তবে ভবিষ্যতে শায়লা ও একজনকে ঠিকই পটিয়ে নেবে। আলভি রেগে গেল। সেইম অন ইউ রিফাত। নিজের বোনের ব্যাপারে এসব বলতে লজ্জা করছে না? ওয়েট, আমার বোনকে নিয়ে আমি বলছি, কিন্তু তোর ফাটছে কেন বে? এই শায়লা কোনোভাবে তোকে পটিয়ে নেয়নি তো? দেখ, তেমনটা হলে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি তোকে দুলাভাই বানাতে রাজি আছি। তোর শালা হতে আমার তো কোনো প্রকার আপত্তি নেই। আলভি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রিফাতকে ধোলাই করতে যাবে, ঠিক তখনই দিহান তাকে আটকায়। আরে রিফাত এখন ড্রাঙ্ক। জানিসই তো ওর 1 সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে। ছেড়ে দে ওকে। আলভি একটা বাঁকা হাসি দিয়ে দিহানের পেটেই একটা ঘুষি দিয়ে ফেলল। তুই আমাকে রলি কেন? তুই ওকে বাঁচাতে এলি কেন? নিজেই বলিস যে প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই, আর নিজেই প্রশ্নের উত্তরে প্রশ্ন করিস। দ্যাটস নট ফেয়ার। প্রশ্ন কোথায় করলাম? আমি তো উত্তরই দিয়েছি তুই ওকে বাঁচাতে এসেছিলি, তাই ওর বদলে তোকে মেতারা চিহ্ন রেছি, সিম্পল। রিফাত মাতাল অবস্থাতেই বলল, তুইও একদিন ঠিকই বুঝবি যে মেয়েরা জন্মই নেয় ছেলেদের মনের তত্ত্ব ঘটানোর জন্য। আমি সেটা কখনোই বুঝব না, কারণ সব মেয়েরা কখনোই এক হতে পারে না। রিফাত শয়তানি হাসি দিয়ে বলল, ওকে দরকার হলে আমি তোকে বুঝতে সাহায্য করব। তখন আবার তোর মনের তত্ত্বর জন্য আমাকে দায়ী করতে পারবি না, কিন্তু বলে দিলাম। রিফাত, তুই ভুলে যাচ্ছিস যে এখন কার্ডিওলজিস্ট। ওর মনের তত্ত্ব ঘটাতে কেউই পারবে না, কারণ ও তার আগেই নিজের হার্টের চিকিৎসা করে ফেলবে। তাই না রে কথাটা বলেই দিহান হাসতে লাগল। রিফাতও হাসল, কিন্তু তার হাসিটা ছিল অন্যরকম। আলভি সেটা লক্ষ্য করল, কিন্তু বিশেষ পাত্তা দিল না। ঠক ঠক আওয়াজে আলভির ভাবনায় ছেদ পড়ে। কেউ দরজায় কড়া নাড়ছে। আলভি একটা শ্বাস ফেলে দরজা খুলে দিতেই শাহনাজ বেগম একটা খাবারের ট্রে নিয়ে আলভির রুমে আসে। আলভি মায়ের দিকে তাকালো না। তার চেহারার অবস্থা খারাপ। সে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু সেটা সে কাউকেই দেখাতে চায় না। খাবো না মা, এসব নিয়ে যাও তো এখান থেকে।
শাহনাজ বেগম খাবারের ট্রেটা টেবিলের উপরে রেখে আলভির সামনে এসে দাঁড়ায়। কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বাবা? কারণ ভুলটা আমার ছিল মা, তাই আমারই শাস্তি পাওয়া উচিত। শাহনাজ বেগম ছেলেকে টেনে নিয়ে খাটের উপরে বসালেন। সকালে তো কিছু না খেয়েই অফিসে চলে গিয়েছিলি, সারাদিন বাইরে ছিলি, আমি জানি সারাদিনে একটু পানীয় মুখে দিসনি। এরকম করলে কি চলবে বাবা? আমি পারছি না মা, আমার ভীষণ। আলভি আর কিছুই বলতে পারল না, তার গলা আটকে আসছে। বাবা তুই তো জানিসই যে আমি মিডল ক্লাস ফ্যামিলি পছন্দ করতাম না, তবুও তোর দিকে তাকিয়ে আমিও তো মেয়েটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। বল করিনি? আলভি নিশ্চুপ। এখন তুই আমার জন্য এটুকু কর বাবা, নিজেকে কষ্ট দিস না। তুই রে গেলেও হয়তো মেয়েটার কিছুই যাবে আসবে না, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর মাও কিন্তু রে যাবে। আলভি তবুও নিশ্চুপ। শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে খাবারের প্লেটটা হাতে নিয়ে এক চামচ ভাত ছেলের দিকে এগিয়ে নিলেন। আলভি বিনাবাক্যে খাবারটা মুখে নিল কিন্তু গিলতে পারল না। মা প্লিজ আমি পরে খেয়ে নেব, আমার গলা দিয়ে খাবার নামছে না, দম বন্ধ হয়ে আসছে। কয়েকদিন না খেয়ে থাকলেও আমি তারা চিহ্ন রে যাব না। তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। শাহনাজ বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু আলভিকে সে খুব ভালো করেই চেনে। এখন কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর আলভির সব রাগ এসে পড়বে তার উপর। তাই সে বিনাবাক্যে প্রস্থান করলেন। আলভি কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধীরপা এগিয়ে গেল বেডসাইডে থাকা ড্রয়ারের দিকে। সেখান থেকে একটা স্লিপিং পিলের পাতা হাতে নিয়ে নিজমনেই বলল, মনের তত্ত্ব ঘটার আগেই আমার কিছু করা উচিত। আলভি 2টো স্লিপিং পিল নিয়ে পানি দিয়ে গিলে নিল, তারপর লাইট অফ করে দিয়ে খাটে গা এলিয়ে দিল। অলি চুপচাপ বসে আছে। এখন রাত 11টা। প্রতিদিন এই সময়টাতে যেখানে অলি ঘুমের চাপে চোখ খুলে রাখতেই পারে না, সেখানে আজকে অলির চোখে ঘুম নেই। আসমা বানু এসে অলির পাশে বসলেন। আজকে আমার ছোট্ট পরিটার খুব মন খারাপ তাই না? মায়ের আওয়াজে অলি নিজের চোখজোড়া মুছে নিল। তুই একবার আলভিকে কল কেন করছিস না? অলি শান্তস্বরে বলল, ওনার ফোন তো অনেকদিন ধরেই বন্ধ বলছে। আসমা বানু অলিকে টেনে কোলের উপর শোয়ালেন। অলিও নিঃশব্দে মায়ের কোলে মাথা রাখল। অলি তোর অনেক খারাপ লাগছে তাই না রে? অলি কিছুই বলল না। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। তার মন বারবার বলছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু কি হতে পারে সেটাই সে বুঝে উঠতে পারছে না। মা ওই বাড়ি থেকে সবাই মিলে আমাকে বের করে দিলে আমি কি করব? আসমা বানু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কি আর করবি? আমাদের কাছে ফিরে আসবি। আমি আর তোর বাবা সবসময় আছি তো, তোর পাশে চিন্তা করিস না। আমার সংসারটা শুরু হওয়ার আগেই ভেঙে যাচ্ছে মা। তুই ভাবছিস কেন? সেদিন তো বললি ভাঙ্গলে ভাঙ্গুক, তোর নাকি কিছুই যায় আসে না। তাহলে আজকে আবার কি হলো? আমি মন থেকে বলিনি মা, আমি তো এমনি এমনি বলেছিলাম। ভেবেছিলাম শর্তগুলো তো দিয়েই দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। অলি আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, আর সে চাইছে না যে তুই আলভিকে নিয়ে ভালোভাবে সংসার করিস, সুখে শান্তিতে থাকিস। আর সত্যি বলতে আজকের এই দিনটার জন্য তুইও দায়ী আছিস। তুই নিজেই সুযোগ করে দিয়েছিস আর সেই লোকটা শুধু সুযোগের সদ্ব্যবহার করেছে। আমি কি করতাম মা? একজন রেপিস্টের সাথে আমি কিভাবে স্বাভাবিক থাকতাম? তাকে দেখলেই যে আমার ভয় করে। যাকে দেখলে তোর ভয় করে তাকে নিয়ে তুই ভাবছিসই বা কেন? অলি একটা শ্বাস ফেলে মনে মনে বলল, তারা চিহ্ন জানি না কেন, কিন্তু আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। সত্যি বলতে ওনার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ওনার জীবনের প্রথম না হলেও শেষ হতে চাই। উনি যেই হাত দিয়ে আমাকে স্পর্শ করেছিলেন, সেই হাত দিয়ে আর কাউকে স্পর্শ না করুক। উনি ভালো হোক বা খারাপ হোক, উনি শুধুই আমার থাকুক। তারা চিহ্ন। এত চিন্তা করিস না অলি। তোর শরীর ভালো নেই, বয়সটাও কম, পর্যাপ্ত পরিমাণে তো খেতেও পারছিস না। এরকম চলতে থাকলে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা শুনে অলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কম্পিত কণ্ঠে বলল, এগুলো বলো না মা, আমার বাবু যথেষ্ট স্ট্রং, ওর কিছু হবে না। ওর জন্যই তো এত কিছুর পরেও আমি কষ্ট করে খাবারগুলো গিলেছি। খাবারগুলো কোনো ওষুধের চাইতে কম ছিল না। আর তুমি তো জানোই ওষুধ আমার সবচাইতে বড় শত্রু। শুধু কষ্ট করে খেলেই কি হবে? ঠিকমতো ঘুমাতে হবে, আর এই সময়ে তো একদম চিন্তামুক্ত থাকতে হয়। অলি বালিশে মাথা রেখে বলল, আমি এখনই ঘুমিয়ে যাব।
তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেও।